এই পুজোর কথা জানলে শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যেতে পারে আপনার। মাত্র ২৫০ বছর আগেও পুজোতে নরবলি প্রচলন ছিল। এখনও দেবীকে তুষ্ট করতে প্রয়োজন হয় মানুষের রক্তের। হ্যাঁ, ঠিকই শুনছেন, কোচবিহারের বড়দেবীর পুজোর আচার অনুষ্ঠানের পরতে পরতে রয়েছে রহস্য। পুজোর সবথেকে আকর্ষণীয় আচার গুপ্ত পুজো। জানা যায় ২৫০ বছর আগে এই গুপ্ত পুজোয় নরবলি দিয়ে দেবীকে তুষ্ট করা হতো। ১৯তম মহারাজ নরেন্দ্র নারায়ণ ভূপের আমলে নরবলি বন্ধ হয়। তৎকালীন মহারাজ মহিষ বলি প্রথা শুরু করেন, যা এখনও চলে আসছে। এছাড়াও প্রতিদিনই দেবীকে পায়রা, পাঁঠা, মাগুর মাছ প্রভৃতি বলি অর্পণ করা হয়। নরবলি তো ছিলই, সেটা আমাদের এই বংশে দুয়ার বংশী তিনি যে মহারাজাকে বলেন যে হুজুর, এই দৃশ্য দেখা যায় না, আপনি এটাকে বন্ধ করার ব্যবস্থা করুন। তখন মহারাজা বলেন যে এটা তো আমি বন্ধ করতে পারবো না, এটা রাজগুরুর সঙ্গে কথা বলে আপনারা ঠিক করে নিন। তখন রাজগুরু বলেন যে হ্যাঁ ঠিক আছে, নরবলি বন্ধ করে দাও, কিন্তু মায়ের যে একটা মূর্তি তৈরি হবে তার মধ্যে মানুষের রক্ত দিতে হবে, এবং সেই প্রথা এখনও চলে আসছে। এবং যে রক্ত দেয় সে সেদিন উপোস থাকে, এবং রাত্রিবেলা সে একটা কুলোর মধ্যে মায়ের একটা মূর্তি তৈরি করে ওর মধ্যে ও রক্ত দেয়। স্থানীয় কিংবদন্তি অনুসারে কোচবিহার রাজবংশের বড়দেবীর পুজোর সূচনা আনুমানিক ৫০০ বছর আগে। জনশ্রুত বিশু এবং শিশু দুই ভাই এই পুজো শুরু করেছিলেন। বিশু অর্থাৎ কোচবিহার রাজবংশের তৎকালীন রাজা বিশ্বসিংহ স্বপ্নাদেশ পেয়ে বড়দেবীর পুজো শুরু করেছিলেন বলে কথিত আছে। ইতিহাস বলছে ১৬০০ খ্রিস্টাব্দে রাজবাড়ির মদনমোহন মন্দিরে ময়না গাছের ডাল পুঁতে দেবী আরাধনা শুরু হয়। অসম যুদ্ধে যাওয়ার সময় দেবী মহারাজা নরনারায়ণকে স্বপ্নে এসে এই রূপ দর্শন দিয়েছিলেন। তারপর মহারাজ শঙ্কোষ নদীর ধারে রক্তবর্ণ দেবীর মূর্তি গড়ে প্রথম পুজো করেছিলেন। সেই পুজো পরবর্তীতে রাজমহলের দক্ষিণ দিকের একটি স্থানে আনা হয়। সেখানে মহারাজা জিতেন্দ্র নারায়ণ বর্তমান মন্দিরটি তৈরি করেন। হলো শ্রাবণের শুক্লা অষ্টমীতে ময়নাঘাট, এই ময়নাঘাটটাকেই পুজো করা হয় ডাংরাই মন্দিরে কুচবিহার। ওখান থেকে সন্ধ্যায় মদনমোহন বাড়িতে আসে পালকিতে করে, আসলে ওখানে ১ মাস থাকে। ভাদ্রের শুক্ল অষ্টমী সেই ময়নাঘাট মদন বাড়ি থেকে ভোর রাত্রে দেবী বাড়িতে নিয়ে আসা হয়। নিয়ে আসার পর এখানে বিশেষ পূজা মহাস্নান হওয়ার পর সেই ময়না কাঠকে দড়িতে বসানোর পর আবার বিশেষ পুজো শুরু হয়। বিশেষ পুজো হওয়ার পরেই ৩ দিন ওই অবস্থায় সেই টলিতে ময়না কাঠ হাওয়া খায়। হাওয়া খাওয়ার পরে একাদশীর দিন থেকে খড় মাটি দিয়ে মায়ের মূর্তি তৈরি শুরু হয়। ঐতিহ্য মেনে এখনও শ্রাবণ মাসের শুক্লা অষ্টমী তিথিতে ময়না গাছের ডাল দিয়ে মূর্তি গড়ার কাজ শুরু হয়। রাধা অষ্টমীর দিন ময়না কাঠ নিয়ে আসার সময় রাজদণ্ড হিসেবে হনুমান দণ্ড নিয়ে আসা হয়। বড়দেবীর মূর্তি অন্যান্য মূর্তির থেকে অনেকটাই আলাদা। এখানে উমা ভয়ঙ্করী। বড়দেবীর মূর্তির গঠনশৈলীর সঙ্গে রাজবংশী গোষ্ঠীর জনজাতির দৈহিক গঠনের মিলও লক্ষ্য করা যায়। দেবীর গাত্রবর্ণ লাল, অসুরের গাত্রবর্ণ সবুজ। এখানে দেবী সপরিবারে আসেন না, তার সঙ্গী হিসাবে থাকে 2 সখী, জয়া ও বিজয়া, সিংহ এবং বাঘ। আমাদের সময় হলো সংকীর্ণ সময় 21 দিন টাইম। এর মধ্যে মায়ের মূর্তি আমাদের প্রতিবাদ যে আছে, প্রতিবাদে ঘট বসে, দ্বিতীয়তে মায়ের মূর্তি সম্পূর্ণভাবে পরিপূর্ণ তৈরি করা। এই যে দেখতে পাচ্ছ যে এখানে কাঠ, প্রথমে কাঠের কাজ হয়, তারপরে বাঁশের কাজ হয়, তারপরে এখন পোয়াল রশি দিয়ে এই যে মায়ের মূর্তি গঠন করা হয়েছে। পুজোর প্রসাদেও রয়েছে অভিনবত্ব। ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত দেবীর ভোগে থাকে শুধুই পায়েস। তবে নবমীর দিন বলির মাংস, চাল, ডাল, সবজি একত্রে করে এক ধরনের আমিষ খিচুড়ি প্রস্তুত করা হয়। অঞ্জলির পর ভক্তদের মধ্যে সেই ভোগ বিতরণ করা হয়। এবং রাজা না থাকলেও তার পরিবর্তিতে রয়েছেন দুয়ার বক্সী, তারই হাত দিয়ে এই পুজো পূজিত হয় এবং সাথে থাকেন জেলা শাসক। ইতিমধ্যে জোর কদমে চলছে তার প্রস্তুতি। কোচবিহার থেকে অমিত সরকার, NKTV বাংলা।